আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি আবার ক্ষমতায় আসে, তাহলে কি দেশের পুরো সরকার ব্যবস্থাটাই বদলে যেতে পারে? অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তো চলুন একটা বিশদ বিশ্লেষণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কেন বিএনপি আবার রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় ফিরে যাওয়ার কথা ভাবতে পারে, আর এর পেছনের আসল কৌশলগুলোই বা কী। এই পুরো সম্ভাবনাটা বুঝতে হলে আমাদের কয়েকটা বিষয় একটু খতিয়ে দেখতে হবে। আমরা প্রথমে এর মূল ধারণাটা বোঝার চেষ্টা করব। এরপর দেখব ক্ষমতা হারানোর ভয় কিভাবে একটা দলকে প্রভাবিত করতে পারে। তারপর আমরা বিএনপির একেবারে গোড়ার দিকে রাজনৈতিক দর্শন নিয়ে কথা বলবো, এবং সবশেষে ভবিষ্যতের বিরোধী শিবিরকে নিয়ে যে আশঙ্কা, সেটা কিভাবে পুরো সমীকরণটাকে আরও জটিল করে তুলছে সেটাও দেখব। তাহলে চলুন মূল প্রশ্নে আসা যাক। এই যে পুরো বিশ্লেষণ, এর একেবারে কেন্দ্রে কিন্তু একটাই জিজ্ঞাসা: বিএনপি কি সত্যি সত্যি দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো এত বড় কোনো পদক্ষেপ নিতে পারে? বিশ্লেষণটি কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে, আর সেটা হলো, যদি বিএনপি সংবিধান পরিবর্তনের মতো বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে, তাহলে তাদের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ফিরিয়ে আনা। প্রায় ১৭ বছর ক্ষমতার বাইরে থাকার পর এটা তাদের জন্য শুধু একটা পরিবর্তনই নয়, বরং একটা খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হতে পারে। এই পদক্ষেপের পেছনে প্রথম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী যুক্তিটা লুকিয়ে আছে রাজনৈতিক মনস্তত্ত্বের ভেতরে, আর সেটা হলো ক্ষমতা হারানোর একটা তীব্র ভয়। একবার ভাবুন তো, প্রায় ১৭ বছর পর ক্ষমতায় ফেরার পর সবচেয়ে বড় চালিকা শক্তি কি হতে পারে? বিশ্লেষণ বলছে সেটা হলো মাত্র এক মেয়াদ পরে আবার সবকিছু হারানোর একটা গভীর ভয়। বাংলাদেশের রাজনীতিতে ৫ বছর পর পর ক্ষমতা বদলের যে একটা চক্র তৈরি হয়েছে, বিএনপি কোনোভাবেই সেই ফাঁদে আবার পড়তে চাইবে না। আর ঠিক এখানেই রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থা একটা কৌশলগত সুরক্ষা কবচ হিসেবে সামনে চলে আসে। এই ব্যবস্থাটা দলকে খুব তাড়াতাড়ি বিরোধী দলে পরিণত হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে পারে, আর সেই সাথে ক্ষমতায় টিকে থাকার জন্য আরও শক্তিশালী আর দীর্ঘমেয়াদী একটা ভিত্তি তৈরি করে দিতে পারে। তবে এই ভাবনাটা যে শুধু ভয় থেকে আসছে তা কিন্তু না, এর শেকড় আরও গভীরে। বলা যায় বিএনপির রাজনৈতিক ডিএনএর মধ্যেই এর উৎস খুঁজে পাওয়া যায়। চলুন সেই দিকটা একটু দেখি। দেখুন, বিএনপির ইতিহাস আর পরিচয় কিন্তু রাষ্ট্রপতি মডেলের সাথে খুব গভীরভাবে জড়িত। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উত্থানই হয়েছিল এই ব্যবস্থায়। পরে বেগম খালেদা জিয়াও কিন্তু এই মডেলের প্রতি বেশ দুর্বল ছিলেন। এমনকি ৯০-এর দশকে যখন সংসদীয় গণতন্ত্রে ফেরা হলো, বিশ্লেষণটি বলছে সেটাও ছিল মূলত প্রতিপক্ষের একটি রাজনৈতিক কৌশল, যা বেগম জিয়ার জনপ্রিয়তাকে খর্ব করার জন্যই করা হয়েছিল। তার মানে বিএনপির মূল দর্শনের সাথে একটা কেন্দ্রীভূত রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা স্বাভাবিকভাবেই মিলে যায়। তাদের কাছে এটা হলো শক্তি আর স্থিতিশীলতার প্রতীক, আর সংসদীয় ব্যবস্থাটা হলো প্রতিপক্ষের চাপিয়ে দেওয়া একটা কৌশল। আচ্ছা, এবার তৃতীয় যুক্তিটার দিকে নজর দেওয়া যাক, যা বর্তমানের চেয়েও বেশি করে ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবছে। কি হবে যদি কোনো কারণে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ না থাকে? বিশ্লেষণটি একটা বেশ চমকপ্রদ কিন্তু গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা বলছে। সেটা হলো, যদি কোনো কারণে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, তবে প্রধান বিরোধী দলের যে শূন্যস্থান তৈরি হবে সেটা পূরণ করতে পারে জামায়াতে ইসলামী। আর এটা কিন্তু দেশের রাজনীতির জন্য সম্পূর্ণ নতুন একটা সমীকরণ তৈরি করবে। এই নতুন বিরোধী জোট বেশ কয়েকটি কারণে খুব শক্তিশালী হয়ে উঠতে পারে। যেমন, বিভিন্ন ইসলামপন্থী দলগুলো একজোট হয়ে যেতে পারে, তাদের একটা নিবেদিত কর্মী বাহিনী আছে, আর সরকারের চাপের মুখে পড়লে তাদের প্রতি এক ধরনের জনসহানুভূতিও তৈরি হতে পারে। সবকিছু মিলিয়ে এটা একটা বিএনপি সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। মূল বিষয়টা হলো, জামায়াতের নেতৃত্বে এমন একটা ঐক্যবদ্ধ বিরোধী শক্তির উত্থানের আশঙ্কা বিএনপিকে হয়তো একটা শক্তিশালী নির্বাহী ক্ষমতার প্রয়োজনীয়তা অনুভব করাবে। আর ঠিক এই কারণেই রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে এটা একটা অত্যন্ত শক্তিশালী যুক্তি হয়ে দাঁড়াতে পারে। তাহলে এই সব কিছুর শেষ পরিণতি কি হতে পারে?
চলুন এবার দেখা যাক এই শাসনতান্ত্রিক পরিবর্তনের সম্ভাব্য কৌশলগত ফলাফলগুলো কি হতে পারে আর এর মাধ্যমে ক্ষমতার সমীকরণটাই বা কিভাবে বদলে যেতে পারে। এই সাংবিধানিক পরিবর্তনটা বিএনপিকে ক্ষমতা কেন্দ্রীভূত করার একটা সুস্পষ্ট পথ দেখিয়ে দিতে পারে। পুরো ব্যাপারটা ধাপে ধাপে হতে পারে, যেমন প্রথমত সংবিধান সংশোধন করা হলো, এরপর তারেক রহমানকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হলো, আর সংসদে যদি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকে তবে তার অবস্থান হবে একছত্র এবং অত্যন্ত শক্তিশালী। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা কিন্তু পারিবারিক রাজনৈতিক ধারাকেও আরও মজবুত করার সুযোগ করে দেয়। এই মডেলে এমনটা হতে পারে যে রাষ্ট্রপতি পদে থাকলেন তারেক রহমান এবং প্রধানমন্ত্রী পদে পরিবারের অন্য কোনো সদস্যকে নিয়ে আসা হলো, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কিন্তু একটা পরিচিত চিত্র। শুধু তাই না, একটা শক্তিশালী প্রেসিডেন্সি ভবিষ্যতের অপ্রত্যাশিত রাজনৈতিক জোটের বিরুদ্ধেও একটা প্রতিরক্ষা বর্ম হিসেবে কাজ করতে পারে। যেমন ধরুন, যদি কখনো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামাত একজোট হয়ে যায়, তখন এই ব্যবস্থাই হয়তো দলকে সুরক্ষা দিতে পারে। সব মিলিয়ে বিশ্লেষণটা আমার এটাই বলছে যে এই পদক্ষেপটা বাইরে থেকে দেখতে হয়তো আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু বিএনপির ইতিহাস, বর্তমানের ভয় এবং ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনার দিক থেকে দেখলে এটিকে একটি স্বাভাবিক এবং যৌক্তিক পদক্ষেপ বলেই মনে হতে পারে। আজকের এই বিশ্লেষণ আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, আর তা হলো, যদি এই রাজনৈতিক পরিবর্তনগুলো সত্যি ঘটে তাহলে তা বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? এই প্রশ্নটা নিয়ে ভাবার দায়িত্ব রইল দর্শকের ওপর।